গণতন্ত্রকামী দলগুলো দূরতে পুনর্বাসিত হতে পারে ফ্যাসিস্ট। আশঙ্কা তারেক রহমানের, বললেন জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করলে সংকটে পড়বে গণতন্ত্রের উত্তরণ। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষকরা মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। প্রধান উপদেষ্টার মন্তব্য, পরিবারের সদস্যদের সাক্ষাৎ। নিম্ন আদালতে ঝুলে থাকলেও শেয়ার বাজার সংক্রান্ত কোনো মামলাই নেই ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি করা যায়নি কাউকে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে। এ বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, নানা রকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হলে গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি আগামী দিনের সব রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ৫ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে তার। এছাড়া খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে, মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, তাই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সংকট মুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। বিদ্যমান পদ্ধতিতেই ভোট গ্রহণের আহ্বান জানান তিনি। অন্যদিকে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই সনদের বিষয়ে বিএনপি আপাতত ইতিবাচক। শুভ মাহফুজের রিপোর্ট। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, দেশকে সংকটমুক্ত করতে একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষকে ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। প্রশাসন চলছে। সংবাদ সম্মেলনে জুলাই সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক, তবে যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার হলেও সনদে সেটাকে উপেক্ষা করা হয়েছে। জুলাই সনদের বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করার কথাও জানান সালাহ উদ্দিন আহমেদ। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মব সৃষ্টির মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরিকৃত ভোট কেন্দ্রগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। প্রায় 16 বছর 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বক্তব্যের দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি বলেন, এজন্যই তারা নির্বাচন নিয়ে নানা কথা বলছে। উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিল করে পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। দাবি না মানলে রবিবার থেকে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। এর আগে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, যিনি টাকার বাণিজ্য করে সচিবালয় বিভিন্ন রেঞ্জের বিচারপতিরা তার নির্দেশে আসামিদেরকে তাদের ছেড়ে দিচ্ছে, আমরা কিন্তু আজ পর্যন্ত বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই, কোনো বিশ্বমান হয় নাই। আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজ স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিলিংসার ছিলেন,
আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। এই 850 পরিবারের হত্যাকারীদের বিচার যদি তদন্তের অভাবে পড়ে থাকে, এর থেকে বড় হাস্যকর আর কি হতে পারে? শহীদ পরিবার কাউকে ভয় পায় না উল্লেখ করে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ে আহত ব্যক্তিরা আবারও রাস্তায় নামলে পরিণাম ভালো হবে না। গতকালকে তাইম হত্যা যে আসামি ছিল, গতকালকে জামিন আসছে। তো আসামিরা যদি এভাবে যদি ছাড়া পায়, তাহলে আমরা কি বিচার পাবো? আমরা আজকে আসছি আসিফ নজরুলের পদত্যাগ দাবি করার জন্য আসছি। পুলিশের গায়ে কি তেল বেশি হয়ে গেছে? শহীদ পরিবারের গায়ে হাত তুলতে, শহীদ পরিবারের কি পাইছে? অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারংবার আমাদেরকে বিচারের কথা বলা হয়, কিন্তু আমরা বিচার পাইনি। এই অন্তর্বর্তীকালীন সরকার আজও কেন আমাদের ভাইদের খুনিদের হত্যার বিচার করলো না? বিচার তো করলোই না, অথচ মোটা অঙ্কের টাকা খেয়ে খুনিদের জামিন দিয়ে দিতেছে। কোর্ট বেঞ্চ ঘুরে ঘুরে দেখলাম এই পর্যন্ত যত রাঘব বোয়াল আছে পুলিশের সহ এবং দোষরদের খুনিদের সমস্তদেরকে তারা টাকা খেয়ে খেয়ে আইন মন্ত্রণালয় থেকে তারা তফদিল করে জামিন নিয়ে চলে যাচ্ছে। যেই বেঞ্চগুলো থেকে জামিন দিয়েছে 2-4-5টা বেঞ্চ, সেখানকার বিচারপতিদেরকে অবিলম্বে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে বা বরখাস্ত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য আবেদন জানাচ্ছে। পুলিশ বলছে, জুলাই শহীদ পরিবার তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন। 144 জারি করা থাকে। এখন আমাদের পুলিশ সদস্য কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কথাবার্তা বলেছি, তাদের যে দাবিগুলো শুনেছি, আমি দেখি ভিতরেও কথা বলেছি। কথা বলার পরে দুইটার একটা সমন্বয় করে একটা সমাধানের জন্য আমি একটা পথ খোঁজার চেষ্টা করতেছি। গেল 1 বছরে খুনিদের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকরা মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষক মাহেরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। দুর্ঘটনা দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা কারোই নেই। ড. ইউনূস বলেন, এই শোক শুধু পরিবারের সদস্যদের একার নয়, জাতি হিসেবে এই শোকের ধারণ করে বাংলাদেশ। এ সময় 3 শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ফর্ম জমার শেষ দিন আজ। গতকাল ছিল সংগ্রহের শেষ দিন। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করছে ছাত্র শিবির। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন জানিয়েছেন, 28টি পদে 658 জন ফর্ম সংগ্রহ করেছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ফর্ম সংগ্রহের জন্য নির্ধারিত সময়ের চেয়ে একদিন বাড়ায় নির্বাচন কমিশন। শেষ দিনেও বিভিন্ন পদে ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেই সুবাদে আজকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমার নমিনেশন পেপার উত্তোলন করেছি। আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা ডিটেক্ট করার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা আমার আছে এবং এই সমস্যার যে যদি আমি ডিটেক্ট করতে পারি সেই জায়গা থেকে আমি সমাধানও করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেকটা আন্দোলন কিংবা যৌক্তিক দাবিতে আমি সর্বদা সোচ্চার থেকেছি। তো এখন ডাকসুতে আমার একটা সুযোগ এসেছে যে শিক্ষার্থীদের সেবা করার জন্য, এবং আমি চাই সেই সুযোগ থেকে বঞ্চিত যেন না হই। এদিকে ফর্ম জমা দেওয়ার আরও একদিন হাতে থাকলেও অনেকে জমা দিয়েছেন আগে ভাগে। সাধারণ শিক্ষার্থী ঐক্যজোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে জানান নেতারা। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান,
তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল। আমাদের এই পরিষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হলেও এখনও একটি মামলাও নেই সেখানে। এমনকি ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করতে পারেনি, যদিও এই সংক্রান্ত শত মামলা জমে আছে নিম্ন আদালতে। সংশ্লিষ্টরা বলছে, নিম্ন আদালত থেকে ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর না হওয়ায় এবং সরাসরি ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। শেয়ার বাজার নিয়ে গোলাম মঈনুল আহসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি আজ। বড় প্রত্যাশা নিয়ে শেয়ার বাজারে কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে 17টি মামলা নিয়ে 2015 সালে 21শে জুন কার্যক্রম শুরু হয় স্পেশাল ট্রাইব্যুনালের। উদ্দেশ্য ছিল 1996, 2010, 11 সালের শেয়ার বাজারে কেলেঙ্কারি মামলা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। শুরুতে ট্রাইব্যুনালে 1996 সালের শেয়ার কেলেঙ্কারি 15টি এবং 2010-11 সালের 6টি মামলাও ছিল। অ্যাক্টিভিটিস হতে হলে তো আপনাকে মামলা ফাইল করতে হবে। আপনি তো মামলাই ফাইল করছেন না, কারণ আপনি তো কোনো ক্রিমিনাল মামলাই ওখানে নিয়ে যাচ্ছেন, আপনি সব সিভিল মামলা করছেন। আপনি সকলকে ফাইন ইম্পোজ করছেন, আর ইম্পোজ করে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে আপনি হিয়ারিং দিচ্ছেন, তারপর আপনার যে কোনো একটা পেনাল্টি অর্ডার দিচ্ছেন, সেই পেনাল্টি অর্ডার অ্যাগেনস্টে আপনার এখানে রিভিউ হয়। আর যদি রিভিউ হয় তাহলে তার ফোরাম, আর তো এখানে কোনো ফোরাম নেই। তাহলে আপনি যদি এখানে একটা অল্টারনেটিভ ফোরাম করে দিতেন তাহলে সে এখানে আসতো, তাহলে আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আর যেতে পারতো না। যারা মার্কেট ম্যানিপুলেটর রয়েছে তাদেরকে যদি ট্রেস না করা যায় তথ্যপাত্যের ভিত্তিতে, তাতে যতই ট্রাইব্যুনাল শক্তিশালী হোক, তাতে কিন্তু উকিল মহোদয় কিন্তু তথ্যের বাইরে গিয়ে কোথাও থেকে তিনি এভিডেন্স আনতে পারবেন না। সুতরাং এভিডেন্সকে শক্তিশালী করা, মনিটরিংকে শক্তিশালী করা, যাতে যে কোনো পর্যায়ে মনিটরগুলো যেন এসএসসি যাতে ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে। আইনের স্পেশাল ট্রাইব্যুনালে সরাসরি মামলা করতে পারে না বিএসসিসি, তবে এর জন্য প্রয়োজনীয় সংশোধনী আসছে বলে জানিয়েছেন বিএসসিসির মুখপাত্র। একটা আইন হতে যাচ্ছে, যেটা আমরা মিনিস্ট্রিতে এটা জমাও দেওয়া হয়েছে। মিনিস্ট্রি এটা পাবলিক ওপিনিয়নের জন্য আপনারা এফআইডির ওয়েবসাইটে পাবেন যে এই খসড়া যে আইনটা, সেটার উপরে ওপিনিয়ন সিক করেছে। সেইখানে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে এসিসির যে মামলাগুলো, সেই মামলাগুলো এখন কগনিজেন্সে নেওয়ার জন্য এবং দায়ের করার জন্য এটা স্পেশাল ট্রাইব্যুনালেই যেন করা যায়, এই ধরনের প্রস্তাবনা আমরা দিয়ে রেখেছি। আর এই আইনটা যখন পাশ হবে তখন আমরা সরাসরি স্পেশাল ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবো। 2007 সালে বিডি হোল্ডিংয়ের শেয়ার কারসাজির অভিযোগে মামলা হয়। পরে মামলা বিশেষ ট্রাইব্যুনালে এলে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকের 3 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা রায় হয়েছিল। কিন্তু 2015 সালে হাইকোর্ট সে রায় বাতিল করে দেয়। পরে বিএসসিসি আপিল করলেও গত 10 বছরেও সেটি আদালতের কার্যতালিকায় ওঠেনি। এর সাথে কথা বলে একটা সেপারেট এমন একটা কোর্ট করে দিতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রিলেটেড যত মামলা আছে এই কোর্টে এনে এটা কুইক ডিসপোজালের জন্য ব্যবস্থা করা। যেমন আমরা দেখি যে হাইকোর্টের দুদকের আলাদা একটা বেঞ্চ আছে, ঠিক তেমনিভাবে যেগুলি কমার্শিয়াল ম্যাটার পেন্ডিং বা কমার্শিয়াল ইস্যু রিলেটেড, সেগুলির জন্য স্পেশালি টার্গেট করে দেওয়া 2 বা 3টা কোর্ট, যেটা রিট হোক, ক্রিমিনাল ম্যাটার হোক, সিভিল ম্যাটার হোক, সবই যেন এই স্পেসিফিক কোর্টে আসে এবং ওই স্পেসিফিক কোর্টে একটা কন্টিনিউ বা কুইকের ডিসপোজালের জন্য করে দেওয়া হয়। কারসাজিকারীদের শাস্তি নিশ্চিত করা না গেলে শেয়ার বাজারে কখনো অস্থিরতা কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ বলেছেন, মাত্র 120 থেকে 125 টাকা কেজি দরে বাংলাদেশের মানুষ ব্রাজিলের গরু মাংস ক্রয় করতে পারবে। এজন্য বাংলাদেশে যৌথ উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের কথা বলেন তিনি। এই সুবিধা পেতে দ্রুত ব্রাজিলের গরু মাংসকে হালাল সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের বাজারে বর্তমানে গরুর মাংস 700 থেকে 750 টাকা কেজি, নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। তবে বাংলাদেশ সরকার হালাল সার্টিফিকেট দিলে ব্রাজিল থেকে রপ্তানি হওয়া গরুর মাংস মাত্র $1 বা 122-23 টাকায় 1 কেজি পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পাওলো দিয়াজ পেরেজ। ব্রাজিল বাংলাদেশের মানুষকে $1 বা 122 টাকায় 1 কেজি গরুর মাংস দিতে পারবে।
এজন্য বাংলাদেশ সরকারকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে। ব্রাজিলের কোম্পানি বাংলাদেশে পার্টনারশিপে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে চায়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খেলাধুলা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বলে জানান রাষ্ট্রদূত ফার্নান্দো পেরেস। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ব্রাজিল ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হবে। এতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় সকল ইস্যুতে আলোচনা হবে। খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিল বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে চায়। এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতন্ত্রকামী দলগুলোর দূরত্বে পুনর্বাসিত হতে পারে ফ্যাসিস্ট, আশঙ্কা তারেক রহমানের। বললেন, জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করলে সংকটে পড়বে গণতন্ত্রের উত্তরণ। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষকরা মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। প্রধান উপদেষ্টার মন্তব্য, পরিবারের সদস্যদের সাক্ষাৎ। নিম্ন আদালতে ঝুলে থাকলেও শেয়ার বাজার সংক্রান্ত কোনো মামলাই নেই ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি করা যায়নি কাউকে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টক 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।